আমার সমস্ত অন্তরাত্মা যেন সেই হাসির শব্দে তড়িৎ পৃষ্ঠের মতো চমকে উঠল। কি মিষ্ট অথচ কি বিষাক্ত সেই হাসি! স্বর্গীয় সুধা যেন নরকের অন্ধকারে পচে পচে বিষ হয়ে উঠেছিল। গল্পনগরীতে আজ আপনারা শুনবেন প্রখ্যাত সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত একটি অনবদ্য ছোট গল্প রূপসী। সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1899 সালের 30শে মার্চ এবং মৃত্যু 1970 সালের 22শে সেপ্টেম্বর। ব্যোমকেশ বক্সী স্রষ্টা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লিখেছেন একাধিক গোয়েন্দা গল্প। এছাড়াও তুঙ্গভদ্রার তীরে, কালের মন্দিরার মতো কালজয়ী ঐতিহাসিক উপন্যাস। গল্প পাঠে আমি নিমাই। শুনতে থাকুন আজকের গল্প রূপসী। আসলে আমি নিতান্তই একলা মানুষ। পরিবার বলতে তেমন কেউ নেই। ছোট্ট একটা ভাড়া করা ঘরই আমার ঠিকানা, আর দালালি করেই আমার রুটি রুচি চলে। আমাকে বোধহয় ভগবান দালাল করেই পৃথিবীতে পাঠিয়েছিলেন। পরের মাল পরের কাছে বেচে যা 2 পয়সা লাভ হয় তাতে আমার একান্ত নির্ভেজাল সাদাসিধে জীবন চলে যায়। জীবনে নিজের বলে কোনো দিন কোনো বস্তুর প্রতি প্রবল আকর্ষণ বোধ করিনি। আমার মনে হয় যেন পৃথিবীর সব জিনিসই পরের, শুধু দালালিটুকুই যা আমার নিজের। এরূপ জীবনযাপনের একটা সুখ কি জানেন? ভাবনা চিন্তা আমার বড় একটা থাকে না। বছরখানেক আগের কথা বলছি। প্রতি রবিবার এলে একটি স্ত্রীলোক আমার বাড়িতে ভিক্ষা করতে আসতো। হঠাৎ করে একদিন তাকে খেয়াল করলাম। স্ত্রীলোকটির সারা শরীর কাপড়ে ঢাকা, এমনকি মুখ পর্যন্ত মোটা ঘোমটায় আচ্ছাদিত। কিন্তু কি অপূর্ব গতিভঙ্গি তার! পূর্ণ যৌবন না হলে এরূপ দর্পিত অথচ সুমন্দ, উজ্জ্বল অথচ সংযত গতিভঙ্গি হয় না। আমি তাকে কাছে আসতে বললাম। সে কাছে এলে আমি ঘোমটার ভেতর একটা ব্যর্থ দৃষ্টি হেনে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, তুমি কি প্রতি রবিবারেই আসো? যদিও প্রশ্নটা নিতান্তই অর্থহীন, কিন্তু যখন ডেকেছি তখন কিছু বলা তো দরকার। সে শুধু নীরবে ঘাড় নেড়ে আমার প্রশ্নের উত্তর দিল। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা, তুমি তো সবসময় একাই আসো দেখতে পাই, তোমার কি কেউ নেই? সে শুধু ঘাড় নেড়ে জবাব দিল, না, নেই। কিন্তু আমি তার মুখ দেখবার চেষ্টা করেও ব্যর্থ হলাম। কিছুটা ইতস্তত করে বললাম, তোমার বয়স তো বেশ কাঁচা বলে মনে হচ্ছে। তুমি আর দৌড়ে দৌড়ে ভিক্ষা করে বেরিও না, প্রয়োজন হলে না হয় আমার কাছে এসো। এই বলে আমি তার আঁচলে 4 আনা পয়সা দিলাম। সে কোনো কথা না বলে পয়সা নিয়ে চলে গেল। আমার কথার ইঙ্গিত সে বুঝলো কিনা তা জানি না, কিন্তু তার অদৃশ্য দেহটা যেন অদম্য হাসির উচ্ছ্বাসে ভাসতে ভাসতে দূরে মিলিয়ে গেল। পরের রবিবার সে আবার আসে। আমি তাকে ঘরের ভেতরে আসতে বললাম, কিন্তু সে এলো না। সে বাইরেই দাঁড়িয়ে রইল। আমি তাকে বললাম, তুমি মুখ খোলো না কেন? কোনো জবাব মিলল না। কোনো কথা না বলে সে স্থির দাঁড়িয়ে রইল।
আমি তাকে কথা বলানোর জন্য বললাম, আরে কথা বলছো না কেন, বোবা বুঝি? ঘোমটার ভেতর থেকে একটা হাসির রেশ আমার কানে এলো। আমার সমস্ত অন্তরাত্মা যেন সেই হাসির শব্দে তড়িৎ পৃষ্ঠের মতো চমকে উঠল। কি মিষ্ট অথচ কি বিষাক্ত সেই হাসি! স্বর্গীয় সুধা যেন নরকের অন্ধকারে পচে পচে বিষ হয়ে উঠেছে। বুক শিউরে ওঠে, কিন্তু শরীর যেন এক অদ্ভুত আনন্দে ভরে ওঠে। আমি তার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। এ কেমন ভিখারিনী! তাকে চলে যেতে দেখে আমার চমক ভাঙল। তাড়াতাড়ি উঠে গিয়ে তাকে 8 আনা পয়সা দিলাম আর শুধু বললাম, আবার এসো। তারপর সমস্ত সপ্তাহ আমার মন যেন এক অদৃশ্য মোহে আচ্ছন্ন হয়ে রইল। সেই হাসি এত অল্প যেন এক বিন্দু আঙুরের রস, এত তীব্র যেন সাপের ছোবল, এত গভীর যেন পাতাল ভেদ করে উঠে এসেছে। এই অবগুণ্ঠনের নিচের দেহই বা কিরূপ, তার অন্তরের পৃথিবী বা কেমন, সেই সব কিছুই যেন এক যবনিকার অন্তরালে লুকানো। আমার মুগ্ধ ইন্দ্রিয়গুলো যেন তার বাহ্যিক ও অভ্যন্তরীণ অস্তিত্বের আবরণ সরিয়ে তার সত্তাকে আরো ভালোভাবে জানার জন্য ছটপট করছিল। পরের রবিবার আগের মতো সে আবার আসলো। আমি আগে থেকে তার আসার অপেক্ষায় বসেছিলাম। আমি একসঙ্গে অনেকগুলো প্রশ্ন করে ফেললাম। তুমি কে? কোথায় থাকো? মুখ খুলছো না কেন? আরে কথা বলছো না কেন? ভিক্ষা করো কেন তুমি? আমার মনে হয় তুমি বাস্তবিক ভিখারি নও, চিরকাল এমন ছিলেও না। সে তখনও কোনো উত্তর দিল না, চুপ করেই বসে রইল। আমি বললাম, আমার কথার জবাব দাও। তুমি কি জানো যে 7 দিনে আমি তোমার কথা ছাড়া আর কিছু ভাবিনি? সে বলল, আমার কথা শুনে আপনার কি হবে? তার মুখ থেকে কোনো শব্দ না শুনে এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছিলাম যে তার কথাগুলো যেন তীব্র ধাক্কার মতো আমার বুকে এসে লাগলো। কিছুক্ষণ চুপ থাকার পর আমি বললাম, কি সুন্দর কণ্ঠস্বর! তুমি কি কণ্ঠস্বর লুকানোর জন্যই চুপ করে থাকো? সে বলল, হ্যাঁ, কেন? শুনে আপনার কি লাভ? আমি বললাম, এখন ওসব কথা বাদ দাও, তোমার মুখ খোলো, আমি দেখতে চাই। তার কাপড়ের আড়াল থেকে উত্তর এলো, কেন? আমি হেসে বললাম, কেন আবার? মেয়ে মানুষের মুখ লোকে দেখতে চাই কেন? আরে ভালো লাগে বলে। সে বলল, আমার মুখ আপনার ভালো লাগবে না, সে আমি বুঝবো। তোমার রূপ কি কাপড় দিয়ে ঢেকে রাখতে পারো? ভরা কলসির মতো চলতে গেলেই যে চলকে ওঠে। সে বলল, সত্যি? কথাটি বলার সময় তার ঠোঁটের অঙ্গভঙ্গি, চোখের ভঙ্গি এবং কাপড়ের ভাঁজে লুকানো মিষ্টি কৌতুক আমি বুঝতে পারলাম। আমি দালাল, আসল জিনিস আমি ঠিকই চিনি। বুঝতে পারলাম এ নারী আজন্ম ভিখারিনী নয়, তার মধ্যে একটা রসিকতা আছে। তার বাকভঙ্গি বলে দেয় সে অন্য কেউ। তখন আমার মধ্যে কৌতূহল এবং আকর্ষণ দুটোই বাড়তে লাগলো। বললাম, রূপ লুকিয়ে রাখবার জিনিস নয়, তা একদিন না একদিন ঠিকই প্রকাশ পায়। আমার সে কথার কোনো জবাব না দিয়ে সে বলল, আজ উঠি। আমি তাকে একটা টাকা দিয়ে বললাম, অন্তত তোমার নামটা তো বলো। সে বলল, রূপসী। বলে সে দ্রুত চলে গেল। দূর থেকে আবার সেই তীব্র তিক্ত চাপা হাসির শব্দ আমার কানে আসলো। যা ভালো করে বুঝতে পারি না, তার একটা দুর্দবনীয় আকর্ষণ আছে। তার উপর আমার আরো একটা টান ছিল, ওই অবগুণ্ঠিতার যৌবন। তার কথায়, কণ্ঠস্বরে
অঙ্গভঙ্গিতে যেটুকু অনুভব করছিলাম তাতে আমার তৃষ্ণা আরো বেড়ে গিয়েছিল। এতদিন আমার কাছে নারীর সৌন্দর্য এবং যৌবন শুধু একটা ক্ষণস্থায়ী উপভোগের জিনিস ছিল। কোনো নারীর প্রতি আমার বিশেষ আকর্ষণ ছিল না, কিন্তু এই নারী আমাকে, আমার সমস্তটাকে তার সর্বাঙ্গ দিয়ে টানছিল। আমি স্থির করলাম, এবার যখন সে আসবে আমি তার মুখ খুলে দেখব। সে যাক, আমার মনের সংকল্প শুনে তোমাদের কাজ নেই। এরপর পরের রবিবার সে আবার আসলো। প্রথমে আমার চোখ পড়ল তার মুখের ওপর। ঘোমটার এক জায়গায় একটা শুকনো রক্তের দাগ লেগে রয়েছে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, ও কি, রক্ত কিসের? ক্ষণকালের জন্য সে যেন ত্রস্ত হয়ে উঠল। তারপর স্থির হয়ে বলল, ও কিছু নয়। আমার অস্থির মন তখন তাকে নিয়ে একটা উচ্ছৃঙ্খল কাণ্ড বাঁধানোর জন্য ক্ষুধিত সাপদের মতো ভিতরে ভিতরে গর্জন করছে। কিন্তু আমি তাকে সবলে সংযত করে ধীরে সুস্থে বললাম, দেখো রূপস, আমি কদিন থেকে ভাবছি যে তোমাকে একটা প্রস্তাব করব। সে বলল, কি প্রস্তাব বলুন? তার কণ্ঠে এমন এক ধরনের ব্যঙ্গ ছিল যেন সে জানে আমি কি বলব। কিন্তু আমার মাথার মধ্যে তখন তরল আগুন ছুটাছুটি করছিল। আমি বললাম, তার আগে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। তোমার কি বাপ ভাই আত্মীয় স্বজন কেউ নেই? রূপসী কিছু সময় চুপ করে থেকে পরে বলল, হ্যাঁ আছে। আমি অবাক হয়ে বললাম, তবে তোমার এ দশা কেন? তুমি তো ছোট লোকের মেয়ে নও। সে বলল, না, কিন্তু বাপ ভাই থাকতেও কি করে মেয়ে মানুষের এ দশা হয় আপনি জানেন না? আমি সাগ্রহে বললাম, তুমি কি তবে বেরিয়ে এসেছ? সে কিছুটা অস্বাভাবিক কণ্ঠে বলল, 4 বছর স্বামীর ঘর করার পর আমি বিধবা হই। বিধবা হবার 2 মাস পরে একজন মুসলমানের সঙ্গে ঘর থেকে বেরিয়ে আসি। আবার সেই হাসি, তিক্ত অথচ কি মধুর, যা আমার বুকের গভীরে মদিরার ন্যায় ঢেউ তুলল। আমি গা ঝেড়ে উঠে বললাম, তবে আর কোনো কথা নেই, তুই আমার কাছেই থাক। সে বলল, তুমি আমাকে একবার দেখবে না? আমি 2 হাত বাড়িয়ে তার দিকে এগিয়ে গেলাম। সে দ্রুত সরে গিয়ে বলল, আমাকে ছোবেন না, আগে দেখুন। এই বলে সে তার ঘোমটা সরিয়ে মুখখানা দেখালো। অন্ধকারের মধ্যে হঠাৎ তীব্র আলো জ্বলে উঠলে মানুষের চোখ যেমন ধাঁধিয়ে যায়, আমারও ঠিক তাই হলো। চোখ পরিষ্কার করে দেখলাম, মুখ নয়, সেখানে মুখের পরিবর্তে একটা রক্তাক্ত দগদগে ঘা। সে মুখ কখনো সুন্দর ছিল কিনা বুঝবার কোনো উপায় নেই। চোখের নিচের মাংস পচে খসে গিয়েছে। যেখানে নাক ছিল সেখানে শুধু একটা গভীর রক্তবর্ণ গহ্বর। ঠোঁট দুটো ফুলে সাদা হয়ে গেছে। গালে ও কপালে রক্তমুখ ব্রণ ফেটে গিয়ে ঘা হয়ে যাওয়ার উপক্রম। আমি এই জীবন্ত বিভীষিকাকে দেখে চিৎকার করে উঠলাম, দুষ্ট, 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 দুষ্ট। তারপর আমার আর কোনো কথা মুখ দিয়ে বের হলো না। তারপর আমার শরীরের সকল স্নায়ুগুলো যেন শিথিল হয়ে গেল। আমি মুখ ঢেকে মাটিতে বসে পড়লাম। সেই অবস্থায় অর্ধমূর্ছিত হয়ে আমি শুনতে পেলাম সে বলছে, কেমন জান আমাকে, কেমন জান আমাকে, কেমন জান আমাকে।